নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 বাংলার 1 নম্বর হিট নিউজ শো। 294 এমন একটা সেগমেন্ট, আমরা এ রাজ্যে কোনায় কোনায় পৌঁছে যাই আর সেখান থেকেই বাছাই করা খবর নিয়ে শুরু করি এই সেগমেন্ট। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনেসা। প্রথমেই যে খবরে আমরা নজর দেব, নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী ধর্ম মণ্ডল খুনের ঘটনায় ধৃত অপু মণ্ডলের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। ধর্ম মণ্ডল খুনে যুক্ত থাকার অভিযোগে অপু মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার তদন্তে আমডাঙ্গায় নিহত বিজেপি কর্মী রণজিৎ দাসের বাড়িতে যান সিবিআই এর প্রতিনিধিরা। নদিয়ায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই এর জালে আরও এক। চাপড়ার হৃদয়পুরের বিজেপি কর্মী ধর্মমণ্ডল খুনের ঘটনায় অপু মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 14ই মে দুষ্কৃতীরা হামলা চালায় ধর্মমণ্ডলের উপরে, গুরুতর জখম হন বিজেপি কর্মী। 16ই মে কলকাতায় এনআরএস হাসপাতালে মৃত্যু হয়। মৃতের ভাইপো চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন। 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গোপন জবানবন্দিতে আরও 15 জনের বিরুদ্ধে খুনে জড়িত থাকার অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। বৃহস্পতিবার ধৃত অপু মণ্ডলকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কেন্দ্রের তল্পিবাহ আজ্ঞাবহ কিছু এজেন্সি পশ্চিমবাংলার বুকে রাজনৈতিকভাবে আমাদের তৃণমূলকে খতম করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে দিনের পর দিন মানুষকে হ্যারাস করছে। এটার একটা তার কোনো দিশা নেই, কোনো শেষ নেই। চাপড়ায় ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ধর্মমণ্ডলকে যারা হত্যা করেছিল, সেই একজন হত্যাকারীকে আজকে সিবিআই গ্রেপ্তার করে। আজকে সারা রাজ্য জুড়ে যে সকল খুনিরা পালিয়ে বেড়াচ্ছে, রাজ্য সরকার যাদেরকে গ্রেপ্তার করছে না রাজনৈতিক কারণে, তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে, এই অনুরোধ মহামান্য আদালত এবং সিবিআইয়ের কাছে করছি। এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে বৃহস্পতিবার আমডাঙ্গার নিহত বিজেপি কর্মী রণজিৎ দাসের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআইয়ের এক প্রতিনিধি দল প্রথমে আমডাঙ্গা থানায় যায়। এরপর কেন্দ্রীয় তদন্তকারীরা আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খণ্ডসরকারা গ্রামে রণজিৎ দাসের বাড়িতে যান। গত জুলাই মাসে ভোট পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তদন্তে এসেছিল নিহত রণজিৎ দাসের বাড়িতে। গত 10ই মে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি কর্মী রণজিৎ দাসের। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই আমডাঙ্গায় নিহত রণজিৎ দাসের বাড়িতে গেলেন সিবিআই আধিকারিকরা। নদিয়া থেকে পলাশ মণ্ডল এবং উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস খুনের ঘটনায় গ্রেফতার ওয়াবাদুর রহমান ওরফে সুরাজ শেখের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। চেন্নাই থেকে ওয়াবাদুর রহমান ওরফে সুরাজ শেখকে গ্রেফতার করেছে সিআইডি। গত 12ই জুলাই খুন হন মঙ্গলকোটের লাখুরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস। স্থানীয় কাশিমনগর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় তাকে দাঁড় করিয়ে গুলি করে দুষ্কৃতীরা। খুনের তদন্তে নামে পুলিশ। গ্রেফতার হয় সাবু শেখ ও শাহুল শেখ। তদন্তভার যায় সিআইডির হাতে। গ্রেফতার করা হয় অপর অভিযুক্ত রফিকুল শেখকে। এরপর গ্রেফতার হয় রাজু শেখ ও খোকন শেখ। সিআইডি গ্রেফতার করে অভিযুক্ত রিপন শেখকে। গ্রেফতার হয় নজরুল শেখ নামে আরও এক অভিযুক্ত। এবার চেন্নাই থেকে ওবায়দুর রহমান ওরফে সুরজ শেখ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো সিআইডি। কয়েকদিন ধরেই সূত্র মারফত সিআইডির কাছে খবর আসছিল চেন্নাইয়ের মানালি এলাকায় তৈরি হওয়া নতুন আবাসনে রাজমিস্ত্রির কাজ করছে ওবায়দুর রহমান। নিউ মানালি থানায় অভিযুক্তের ছবি পাঠায় সিআইডি। তারপরই গ্রেফতার করা হয় ওবায়দুর রহমান ওরফে সুরজ শেখকে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার তদন্তে রাজ্যে সক্রিয় সিবিআই, তাতেও থেমে নেই হিংসা। গাইঘাটার এক বিজেপি কর্মীকে মারধর এবং বাড়ির গোয়াল ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসক দল অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছে। ফের রাজনৈতিক হিংসার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর বাড়ির গোয়ালঘর ও কাঠের গাদায় আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী বিশ্বজিৎ দত্ত তার পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বুধবার গভীর রাতের ঘটনাটি গাইঘাটা থানার বৈকারা যশোর রোড সংলগ্ন এলাকার। 3:30 নাগাদ ওই
আর ওই কারখানায় একটা বউ কাজ করে, ঝাড় দেয়। সেই বউটা ওখান থেকে দেখতে পাই দাউ দাউ করে জ্বলছে। ওই বউটা মামি মামি করে, আমার মামি বলে ডাকে, মামি মামি করে চিৎকার করতে করতে, আর আমি চিৎকার শুনে আমি এইখানে শুয়ে থাকি। লাভ মেরে বাইরে বেরোয় দেখি দাউ দাউ করে যদি আগুন জ্বলছে। তখন আমি হাউ মাউ করে কেঁদে পড়ি। তখন আমার স্বামী বেরোয় আসে। বিশ্বজিৎ দত্তর পরিবারের আরও অভিযোগ, যশোর রোড সংলগ্ন জমি জবরদখল করে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পার্টি অফিস তৈরি করেছে। দশমীর দিন তাকে মারধরও করে শাসক দলের কয়েকজন, কিন্তু থানায় অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। আমাদেরই তারা রিসেন্টলি টিএমসিতে জয়েন করেছে। তারা 4টে ছেলে আমাকে ধরে মারে, না আপন ইচ্ছায় পিছন দিক থেকে আমি বাইক নিয়ে আসছিলাম, আমাকে ধরে মারে। এবং সেই মুহূর্তে তারপরে আমাকে এখান থেকে যখন খবর পাই তখন হসপিটালে ভর্তি করে। হসপিটালে আমি ছিলাম, কিন্তু হসপিটালের থেকে আমি জানতে পারি আবার আমার নামে একটা কেস, কিন্তু আমার বাবাও থানায় একটা কেস করে এসছে, তাদেরকে এখনও তোলা হয়নি, কিন্তু আমাদের একটা ছেলেকে তুলে নিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সব অভিযোগই অস্বীকার করেছে। আগুন লাগানোর ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে যায়, ওই অমল কুণ্ডু নামে একজন, উনি বললো যে টোটোতে করে 3-4 ছেলে এসছে, এসে আমাকে বলছে যে এরকম আমলদা দেখুন ওখানে আগুন ধরেছে। গিয়ে দেখে কালকে যে পার্টি অফিসটা হয়েছিল সেই পার্টি অফিসের পেছনে যারা কাঠ গাদা করা আছে, সে কাঠে কে বাকার আগুন লাগিয়ে দিয়েছে। মানে এটা আমাদের কোনো কর্মী বা কেউ ছিল না, ওরা নিজেরা লাগিয়ে দিয়ে নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপাতে চাইছে। বিশ্বজিৎ দত্ত পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। দশমীর দিন হামলার ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তাঁরা। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের 4 কেন্দ্রে 30 অক্টোবর উপনির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রের প্রচার শুরু করেছেন শাসক এবং বিরোধী দলের প্রার্থীরা। পাশাপাশি প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ শুরু হয়েছে 4 কেন্দ্রে। গোসাবা বিধানসভা কেন্দ্রে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে ছোট মোল্লাখালী এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী। প্রচার সারলেন বিজেপি প্রার্থী পলাশ রানাও। পাশাপাশি গোসাবা কেন্দ্রে প্রতিবন্ধী ও 80 বছরের বেশি বয়স্কদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু করেছেন ভোটকর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। খড়দার নির্বাচনে প্রচার সারলেন বিজেপি প্রার্থী জয় সাহা। বিধায়ক সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়াকে নিয়ে প্রচার সারেন তিনি। এদিন প্রচার সারেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও। খড়দা বিধানসভা কেন্দ্রের পানিহাটি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রচার সারেন শোভনদেব। নদিয়ার শান্তিপুরে প্রচার সারেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস বুথ স্তরের কর্মীদের সঙ্গে সংকল্প যাত্রার মাধ্যমে প্রচার সারেন সিপিএম ও কংগ্রেস প্রার্থীরাও। পাশাপাশি এদিন প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়। রিপাবলিক বাংলা। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা পাহাড়ি পথে ধস নেমে শিলিগুড়ি সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর অন্যদিকে একাধিক নদীর জলস্তর বৃদ্ধিতে বাড়ছে বন্যা পরিস্থিতি। বর্তমানের কঠিন এই পরিস্থিতিতে চিন্তা আরও বাড়াচ্ছে উত্তরবঙ্গের একাধিক সেতুর স্বাস্থ্য। এটি শিলিগুড়ির সাথে সিকিমের যোগাযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। লাগাতার বৃষ্টিতে লাগাতার ধসের জেরে বর্তমানে যার এই করুণ পরিণতি। প্রাকৃতিক বিপর্যয় একাধিক জায়গাতেই ধসের জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন সিকিমের। যদিও বৃষ্টি থামার পরেই ধস সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করবার লক্ষ্যে তৎপর প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ডিএমজিও। একাধিক রাস্তায় ধসের জেরে এখনো পর্যন্ত আটকে রয়েছেন বহু পর্যটক। বাধ্য হয়ে হোটেল বন্দী হয়ে দিন কাটছে তাঁদের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটকদের গন্তব্যে ফেরাতে তৎপর রয়েছে প্রশাসন। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের প্রশাসনের সম্মিলিত উদ্যোগে চলছে ধস সরানোর কাজ। আবার অন্যদিকে লাগাতার বৃষ্টিতে জলস্তর বাড়ছে উত্তরবঙ্গের নদীগুলিতে। শিলিগুড়ির বালাসন নদীতে জলস্ফীতির জেরে মাটিতে বসে যাচ্ছে শিলিগুড়ির লাগোয়া মাটিগাড়ার বালাসন সেতু। বিপদের আশঙ্কায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বালাসন সেতু থেকে যাতায়াত। বড়সড় বিপদের আশঙ্কায় তড়িঘড়ি মাটিগাড়ায় পৌঁছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি সেচ দপ্তরের আধিকারিকদের নিয়েও এক প্রস্ত আলোচনাও সারেন তারা। সেচ ও পূর্ত দপ্তরের পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতেই শুরু হবে বালাসন সেতু সংস্কারের কাজ। কিরণ ছেত্রী ও কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা।
ভ্যাকসিনেশনের নজিরেও ভিলেন কি রাজনীতি? 100 কোটি ভ্যাকসিনেশন করে বৃহস্পতিবার নজির গড়েছে আমাদের দেশ ভারতবর্ষ, কিন্তু জাতীয় হারের থেকে এখনও অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতেই কি গতি কমছে ভ্যাকসিনেশনের? প্রশ্ন উঠছে শাসক বিরোধী দুই শিবিরে। 130 কোটির দেশে 100 কোটির ভ্যাকসিনেশন, বড় লক্ষ্যমাত্রা বৃহস্পতিবার সকালেই পার করল ভারত। কিন্তু সেই 100 কোটিতে পশ্চিমবঙ্গের অবদান 6 কোটির কিছু বেশি। জনসংখ্যার নিরিখে জাতীয় হারের থেকে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। ভ্যাকসিনেশনে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে কেন্দ্র রাজ্য। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি, কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তৃণমূলের। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন আমি ভ্যাকসিন কিনেই আমার পয়সায় আমি রাজ্যের মানুষকে দেব, সেই পথও বন্ধ করে দেওয়া হলো। যেখানে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন ইউটিলাইজেশন সবথেকে বেশি, যেখানে আজও আপনাদের সংবাদ মাধ্যমই দেখিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে ভ্যাকসিনেশনে ওয়েস্ট বেঙ্গল 3rd-এ আছে। যেখানে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন ওয়েস্টেজ সবথেকে কম, সেখানেও পশ্চিমবঙ্গ তার নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যাকসিন পায় না। যে রাজ্য ভ্যাকসিন নিয়ে দ্বিচারিতা করছে, মুখ দেখে দেখে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিনগুলো পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে, কোথাও বা পয়সার বিনিময়ে, কোথাও বা নেতার লেখা, কাউন্সিলরের লেখা ছাড়া পাচ্ছে না। তৃণমূলের অভিযোগ বৈমাত্র্য সুলভ আচরণ করছে কেন্দ্র, তাই পশ্চিমবঙ্গে ভ্যাকসিন আসছে কম। অন্যদিকে বিজেপির দাবি রাজ্য সরকার তৃণমূলের পার্টি অফিস থেকে ভ্যাকসিন বন্টন করছে, তাই ভ্যাকসিনেশনে গতি নেই। শাসক হোক আর বিরোধী, দুজনেই মানছেন রাজনীতির কারণেই ভ্যাকসিনেশনে জাতীয় হারের থেকে পশ্চিমবঙ্গের ভ্যাকসিনেশনের হার অনেকটাই কম। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় মানুষের প্রশ্ন, ভ্যাকসিনেশনে গতি আনতে কেন্দ্র রাজ্য সমন্বয় গড়ে উঠবে কবে? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা। একজন চিকিৎসক রোগীর চিকিৎসা করবেন, এটাই স্বাভাবিক তো। কিন্তু এবার যে ছবি আপনাদের দেখাবো, আপনারা শুনলে হয়তো আঁতকে উঠতে পারেন দেখলেও। রোগীদের চিকিৎসা দিচ্ছেন একজন সাফাই কর্মী। এমনই আজব ঘটনা নদিয়ার চাকদার একটি সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ, চিকিৎসক থাকলেও নিয়মিত আসেন না, আর এরই প্রতিবাদে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দেখুন সেই প্রতিবেদন। ভালো করে দেখুন, বোর্ডে লেখা আছে এটি একটি স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ চিকিৎসার জন্য এলাকাবাসী এখানে ছুটে আসেন। কিন্তু ভিতরে ঢুকলে দেখা যাবে এক অদ্ভুত ছবি। ভুল ওষুধে যেখানে রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে, সেখানে অবলীলায় চিকিৎসা করছেন মাথায় গামছা বাঁধা এক ব্যক্তি। তবে তার পরিচয় জানলে আপনাদের চক্ষু চরকগাছ হতে বাধ্য। তিনি কোনো চিকিৎসক নন, তার পরিচয় তিনি স্বাস্থ্যকেন্দ্রের একজন সাফাই কর্মী। বিশেষ প্রয়োজন যখন হয় তো কখনোই আমি ডাক্তারবাবুকে পান না, ওই সুইপার একজনই আসেন, ম্যাক্সিমাম দিন একজন আসেন, উনিই সমস্ত ওষুধ দেন। তা অনেক সময় আমরা তো চেনে শুনে নিতে পারি না, ফিরে যেতে হয়। শুধু কি চিকিৎসা, রোগীকে লিখে দিচ্ছেন প্রেসক্রিপশনও, দিচ্ছেন ওষুধ। প্রয়োজনে রোগীকে বড় হাসপাতালে রেফারও করছেন তিনি। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এই হালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, চিকিৎসক থাকলেও তিনি প্রতিদিন আসেন না স্বাস্থ্যকর্মীও। বারবার প্রশাসনকে বলেও কাজ হয়নি। চিকিৎসককে হাতের কাছে পেয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ওষুধ দেয়, আমার এখানে ভালো লাগে না, যেহেতু আমি আমার পাকে ডেকেছি, টিটাস দেখেছি, 10 দিন আমার ব্যথা ছিল, মানে অ্যাটাক হলে 10 দিন ব্যথা থাকে না, অ্যাকচুয়ালি হয়তো 2-5 দিন থাকতে পারে। আমি বললাম যে ডাক্তারবাবু কী হচ্ছে এটা, তো ডিগ্রি স্টাফ আমাকে বললো তুমি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মানে চলে যাও, অভিযোগ করো। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের সাফাই তারা না থাকলে সাধারণ মানুষকে পরিষেবা দিতেই ওষুধ দেন এই সাফাই কর্মী। তার আরও দাবি, কিছু কিছু ওষুধ দিতে পারেন ওই সাফাই কর্মী। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের মানে যখন ট্রেনিং হয় তখনও বলে যদি এমার্জেন্সি সিচুয়েশান হয়, ডাক্তার নার্স যদি না থাকেন, ঠিক আছে, কিংবা ফার্মাসিস্টও যদি মোটামুটি না থাকেন, তখন গ্রুপ ডি কিছু ওষুধ দিতে পারেন। এটা কিছু মানে যেগুলো প্রোটোকলের মধ্যে পড়ে। সাফাই কর্মীর দেওয়া ওষুধ খেয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে? স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কি নেবেন সেই দায়? এই ঘটনায় আরও একবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারায় ফুটে উঠল বলে মনে করছে স্থানীয়রা। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আর এই মুহূর্তে ব্রেকিং নিউজে আমরা নজর দেব, যে খবর পাওয়া যাচ্ছে কুলতলি থেকে। কুলতলির পিয়ালি নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কুলতলি থানার পুলিশ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কুলতলিতে পিয়ালি নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, যেখানে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ছবিতে দেখছেন নৌকার মধ্যে ছিল 13 জন যাত্রী। যদিও জানা যাচ্ছে যে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। পিয়ালি নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে, কুলতলির পিয়ালি নদী। রঞ্জিত সর্দার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোনে রয়েছে, কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, জানতে চাইবো যে সমস্ত যাত্রীকেই কি উদ্ধার করা সম্ভব হয়েছে? রেনেসা, তোমাকে যেটা জানাবো যে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত যাত্রীরা তারা সাথে ধারে এসেছে। তবে ওই নৌকাতে যে কতজন যাত্রী ছিল তা এখনো সবার কাছে মানে এখনো স্পষ্ট নয় প্রশাসনের কাছে। তবে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে 13 জন যাত্রী নিয়ে খেয়া পারাপার করছিল, সেই সময় মাঝ নদীতে ঘটনাটি ঘটে যায়, বিপত্তি ঘটে যায়। কারণ অতিরিক্ত যাত্রী যখন খেয়া পারাপারের সময় এই ঘটনা ঘটে, যেটা হচ্ছে কুলতলি পিয়ালি নদীতে এমনই ঘটনা ঘটে, যেখানে যেটা স্থানীয় মানুষজন জানাচ্ছে যে মৈকুমারি বাজার থেকে মেরিগঞ্জে পারাপারের সময় অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার। ধন্যবাদ রঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি রঞ্জিত সর্দারের সঙ্গে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, পিয়ালি নদীতে নৌকাডুবির ঘটনা, এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীকে 13 জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে 13 জন যাত্রী ওই নৌকাতে ছিলেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ জেলায় জেলায় মিছিল অব্যাহত। বারাসাতে শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে মোমবাতি মিছিল শুরুর আগেই বাধা দেয় পুলিশ। নদিয়ায় হিন্দু জাগরণ মঞ্চ, বাঁকুড়ায় বজরং দল এবং ধূপগুড়িতে ইসকনের সদস্যরা প্রতিবাদ মিছিল করেন। সামনেই উপনির্বাচন, তার আগে 100% টিকাকরণের চেষ্টা শান্তিপুর পুরসভার। আর মাত্র 10,000, তারপরেই 100% টিকাকরণ সম্পন্ন হবে। একদিকে টিকাকরণ আর অন্যদিকে পোস্টাল ব্যালটের তোড়জোড় শুরু। বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের জন্য শান্তিপুরে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের ভোটদান। বাইশ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পাত্রসাহেব ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার ঘটনা। ধৃতের নাম শান্তনু ঘোষ। ধৃত ঝাড়গ্রামের মাগুরা এলাকার বাসিন্দা। গোডাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি। মুর্শিদাবাদের ইসলামপুরের ঘটনা, সেখানে লক্ষাধিক টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।